ফিজিক্স পাঠশালা বাংলায় তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের ওয়াসিম হাসান স্যার। আজকে আমি তোমাদের পড়াবো আলোর প্রতিফলন। তো আমরা কি কখনো ভেবেছি আয়নায় কেন আমরা দেখতে পাই? আয়নাতে আমরা নিজেদেরকে কেন দেখতে পাই? তো চলো আজকে আমরা সেই বিষয় নিয়ে পড়বো। তো আমরা আজকে কি করবো? আলোর প্রতিফলন। টপিক লিখে নিই। আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন, এখানে দুটি শব্দ আছে, আলো আর প্রতিফলন। আলো প্রতিফলন, আলো আর প্রতিফলন। তো এখানে আলো আর প্রতিফলন, প্রথমে আমরা বুঝবো আলো কি, আর তারপর বুঝবো আলোর দ্বারা প্রতিফলন। তো প্রথমে আলো জিনিসটা কি? তো দেখো, আলো হলো এক প্রকারের শক্তি বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা আমাদেরকে কোনো একটা বস্তুকে দৃশ্যমান করতে সাহায্য করে। এটা একটা বস্তু বা আমি নিজে একটা বস্তু। এখানে আলোর জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ। এই আলোর জন্যই আমরা কোনো জিনিস দেখতে পাই, আলোর প্রতিফলন এবং আলোর জন্য। তো আলো কি না? আলো হলো এক প্রকার শক্তি বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার ফলে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। তো চলো লিখে নিই, আলো কি? আলো তো আলো কি? আলো এক প্রকার হলো শক্তি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আমাদের কোনো বস্তু দৃশ্যমান করতে সাহায্য করে। তো এই আলোর কিছু বৈশিষ্ট্য বা ধর্ম আছে, তো আমরা এবার সেগুলো বোঝার চেষ্টা করব। না, আলো সর্বদা সরল রেখায় চলে। আলো সর্বদা কি চলে না? সরল রেখায় চলে। দ্বিতীয়ত হলো, আলোর যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন শব্দের জন্য কোনো একটা মাধ্যম প্রয়োজন হয়। শব্দের জন্য যদি বায়ু মাধ্যম না থাকে তাহলে কিন্তু আমরা শব্দ শুনতে পাবো না, উদাহরণস্বরূপ চাঁদে। কিন্তু আলো যাওয়ার জন্য আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তৃতীয় ক্ষেত্রে হলো, আলো শূন্য মাধ্যমে বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আবার এই আলো দ্বৈত সত্তা আছে। দ্বৈত সত্তা মানে কি? দ্বৈত সত্তা হলো, আলো একটা কণা ধর্মরূপে আচরণ করে, আর একটা হচ্ছে তরঙ্গ ধর্মরূপে আচরণ করে। তো আমরা এই যে চারটা বৈশিষ্ট্য বললাম, সেই চারটা লিখে দিই। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য 1 নম্বর কি বললাম? আলো সর্বদা সরল রেখায় চলাচল করে।
আলো সর্বদা সরলরেখায় চলাচল করে। 2 নাম্বার, আলোর যাতায়াতের আলো যাতায়াতের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর 3 নাম্বার যেটা বললাম, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড। এবং 4 নাম্বার কি বললাম, আলো 2 ধরনের নেচার দেখায়। এক হচ্ছে আলোর কণাধর্মী আর 2 তরঙ্গধর্মী। এক কণাধর্মী আর 2 তরঙ্গ ধর্মী। তাহলে আলোর 2 রকমের সত্তা রয়েছে, এক কণাধর্মী আর 2 হচ্ছে তরঙ্গধর্মী। তো এই আলোর কণাধর্মীর জন্যই আমাদের প্রতিফলন, প্রতিসরণ এগুলো ঘটে থাকে, এবং আলোর তরঙ্গধর্মের জন্য ব্যতিচার এসব ঘটে থাকে। ব্যতিচার সমাচরণ ওগুলো। তো চলো, এখানে আলো কাকে বলে না, আলো এক প্রকার শক্তি যা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আমাদের কোনো বস্তু দেখতে সাহায্য করে। আলো সর্বদা সরলরেখায় চলাচল করে। আলো যাতায়াতের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আলোর শূন্য মাধ্যমে বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং আলোর দ্বৈত সত্তা বা কণাধর্মী দ্বৈত সত্তা আছে, যা এক কণাধর্মী আর 2 তরঙ্গধর্মী। তো চলো, আলো সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া নেওয়া হয়ে গেছে। এবার আমরা পড়বো সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনের সংজ্ঞা কি? বলছে আলো যখন কোনো একটা মাধ্যম, কোনো একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে বিদ্যুৎ তলে আপতিত হয় এবং আলো দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। কি বললাম? আলো যখন একটা স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে বিভেদ তলে আপতিত হয় এবং তার গতিপথ পরিবর্তন করে আবার নিজের আগের মাধ্যমে ফিরে আসে, তাকে বলা হয় আলোর প্রতিফলন। তো সংজ্ঞাটা লিখে নিই।
কি বললাম, যখন কোনো একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য একটা স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে পড়ে এবং আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে আবার আগের মাধ্যমে ফিরে আসে, তাকে বলা হয় আলোর প্রতিফলন। তো চলো এটা আমরা ছবির মাধ্যমে দেখে নিই। ধরো এটা একটা কাঁচ এবং এটা হলো কি কাঁচ মাধ্যম, আর এটা কি বায়ু। কি বললাম, আলো যখন একটা স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম থেকে, তো এটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ভেতরে পড়ছে, আলো এদিক থেকে গেল, আলো বায়ু মাধ্যম থেকে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে দিকে চলে গিয়ে আপতিত হলো এবং দিক পরিবর্তন করে আবার আগের মাধ্যমে ফিরে আসলো। কি, আলো যখন একটা মাধ্যম সমসত্ব মাধ্যম থেকে অন্য একটা সমসত্ব মাধ্যমের বিভেদ চলে আপতিত হয় এবং দিক পরিবর্তন করে আবার আগের মাধ্যমে ফিরে আসে, তাকে বলা হয় আলোর প্রতিফলন। তো দেখো এটা কি বললাম, অভিলম্ব। অভিলম্ব এটাকে বলা হয় আপতিত রশ্মি। আপতিত রশ্মি এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলক তল। যেখানে আলোটা আপতিত হচ্ছে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, এই যে প্রতিফলিত আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করছে, এই কোণটাকে বলা হয়, যদি আমরা আই ধরে নিই তাহলে এই কোণটা আই হচ্ছে আপতন কোণ। আপতন কোণ। এবং এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে ফিরে যাচ্ছে, সেই কোণটা যদি আমরা আর ধরি তাহলে এই কোণটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। তো যে রশ্মিটা যাচ্ছে সেই রশ্মিটা আপতিত রশ্মি, যে রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব। আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী যে কোণ তাকে বলা হচ্ছে আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী যে কোণ তাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ। এবং যে তলে আলো রশ্মি আপতিত হচ্ছে সেই তলটাকে কি বলা হচ্ছে, প্রতিফলক তল। চলো এবার একটু মজার শুনে বুঝে নিই। আমরা এবার বুঝবো, এটা হচ্ছে সমতল দর্পণ, এবার বক্র দর্পণ। দেখো এটা একটা দর্পণ, এখান থেকে আলো রশ্মি গেল এবং দিকে ফিরে চলে এলো, এটা হচ্ছে অভিলম্ব। তো কি বলছে দেখে মজা ছিল একটু, আলোক রশ্মি গেল নিজের ইচ্ছায়, বাধা পেল অন্যের দ্বারায়, ফিরে আসলো নিজের এলাকায়, এটাই আলোর প্রতিফলন। কি বললাম, আলোক রশ্মি গেল নিজের ইচ্ছায়, বাধা পেল অন্যের দ্বারায়, ফিরে আসলো নিজের এলাকায়, এটাই আলোর প্রতিফলন। তো এখানে আরেকবার নামগুলো লিখে দিই, প্রতিফলক তল, তল, এটা হচ্ছে আপতন কোণ, না সরি প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে আপতিত রশ্মি,
এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা পড়বো প্রতিফলনের যে দুটি সূত্র আছে সেই সূত্র দুটি। চলো এবার কি বলবো না, প্রতিফলনের সূত্র। একদম সহজ ভাবে এবং সুন্দর ভাবে বুঝিয়ে দেবো। চলো, এটা হচ্ছে কিনা প্রতিফলনের সূত্র। প্রতিফলনের যে প্রথম সূত্র আছে সেটা কি বলছে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তো চলো এবার আমরা ছবি এঁকে সেটা বুঝিয়ে দিই। কি, এটা যদি অভিলম্ব হয়, আলো রশ্মি গেল নিজের ইচ্ছায়, বাধা পেল অন্যের দ্বারায় এবং ফিরে আসলো নিজের এলাকায়। এটা গেল, এদিকটি এলো, এটা অবিলম্ব আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। তো দেখো এবার বলছে প্রথম সূত্র কি বলছে, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আপতন যে বিন্দু, এই বিন্দুতে আপতন বিন্দুতে এবং অঙ্কিত অভিলম্ব সব একই সমতলে থাকবে। কি বললাম, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে ওই অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। তো চলো সূত্রটা লিখে দিই। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। দ্বিতীয় সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। অর্থাৎ আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। তো প্রথমে আমরা আলোর আপতন কোণ আর প্রতিফলন কোণ কোনটা বলেছিলাম, যে আলো এদিকে যায় এবং এদিকে চলে আসে, এটা বলেছিলাম আলো এদিক দিয়ে গেল এবং এদিক দিয়ে আসলো, এটা বলেছিলাম আপতন কোণ। আপতন কোণ, আর এটা বলেছিলাম প্রতিফলন কোণ, এটা কি অবিলম্ব। তো এখানে আপতন কোণ বলেছিলাম আমরা আই এবং প্রতিফলন কোণ বলেছিলাম আর। তো কি বলছে, আপতন প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তো আপতন কোণ সমান প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। আপতন কোণ সমান কত নিয়েছিলাম আমরা, আই এবং প্রতিফলন কোণ আর। তো আজকে ক্লাস এতটুকুই। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।